কেন্দ্রীয় নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ববাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, বিশ্ববাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। মামুনুল আসছে, রাজপথ চলছে, মামুনুল আসছে, মামুনুল আসছে, রাজপথ চলছে, রাজপথ চলছে, মামুনুল আসছে, রাজপথ চলছে। আল্লাহু আকবার। মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ববাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা। বিশ্ববাসীর পক্ষ থেকে ভারত কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, শত পুলিশের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, শ্রমিকদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, কৃষকদের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যার বক্তব্য শোনার জন্য আপনারা বর্তমান আর বিশ্ববিদ্যালয়ের মাঠে আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষে শত শত হাজার হাজার মানুষের গান নেমেছে। বিশ্ববাসী প্রমাণ করেছে মামুনুল হক এদেশের যুবরাষ্ট্রের আইডল। সম্মানিত উপস্থিতি মঞ্চে আসছেন আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকদিকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাংবাদিকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মজলুম নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাংবাদিকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্বাসের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, বিশ্বাসের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে, মঞ্চ থেকে সবাই অনুরোধ করছে রাস্তা ক্লিয়ার করুন। সম্মানিত স্বেচ্ছাসেবক দল আমাদের দায়িত্ব পালন করুন, রাস্তা ক্লিয়ার করুন। সম্মানিত উপস্থিতি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে রয়েছেন বিশিষ্ট আলিমের আল্লামা জালালউদ্দিন মহাকেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। মঞ্চে আছেন বিশ্বদের কৃতি সন্তান মাওলানা লুৎফুর রহমান কাসেমি। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মহাসচিবের সাথে হাত মিলানোর জন্য চেষ্টা করতেছেন। মেহরবানি করে আপনারা হাত মিলাবেন না। উপস্থিত হয়েছেন ডক্টর মুফতি লুৎফুর রহমান কাসেমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নতুন নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নতুন নেতার আগমন, বিশ্ববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বিশ্ববাসীর পক্ষ থেকে দেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রমজলিসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবমজলিসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবিনয় অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আর বিশ্বদের গলিতে গলিতে হাজার হাজার মানুষের দল লেগেছে। সবাই বসে পড়ুন, ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী আতাউল্লাহ আমিনী, আল্লামা আতাউল্লাহ আমিনী। সেই যে
স্টেজ থেকে নামার জন্য অনুরোধ করছি। আমাদের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিরিক্ত মানুষ যারা বেকার আছেন স্টেজ থেকে মেহরবানি করে নেবে যান। মেহমান ছাড়া দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না। মেহমান ছাড়া কেউ দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না। আমাদের মেহমানকে আসার ব্যবস্থা করে দেন। মেহমানদের সাথে হাত মিলানোর চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ আপনারা হাত মিলানোর চেষ্টা করবেন না। হয়তো অনেক ক্লান্ত আছেন, বিশ্বনাথ উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগ্রামী মহাসচিব যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেবকে সদর সম্ভাষণ অভিনন্দন জানাচ্ছে। আপনারা দয়া করে দরজা করুন, কষ্ট পাইয়া আসুন। প্লিজ আপনারা ধৈর্য সহকারে থাকুন। সবাই বসে পড়ুন। এই মুহূর্তে অনুরোধ করছি, প্লিজ নিরবতা পালন করুন। মহজ্জত মোহতারাম মেহমান বৃন্দমঞ্চে উপবিষ্ট অনুরোধ করছি, হযরত কষ্ট পাবেন, বিশ্বনাথবাসীর জন্য কলঙ্কিত হবে। অনুরোধ, মাঠ বন্ধ করুন, আমার জন্য আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর কারাগার নির্যাতন বরণ করে আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। অনুরোধ, মাঠ বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, স্টেজ দুর্বল, অতিরিক্ত কেউ উঠবেন না, প্লিজ অতিরিক্ত কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সভাপতি বিশ্বনাথ উপজেলা শাখার নয়নমণি আমেরিকা প্রবাসী ডক্টর মুফতি লুৎফর রহমান কাচেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিশ্বনাথবাসী, আমাদের প্রধান অতিথি আপনাদেরকে দেখতে চান, আপনারা সুশৃঙ্খল না অশৃঙ্খল? আমি দাবি করছি আপনারা কোনো অশৃঙ্খলা করবেন না, দয়া করে। আমরা এখনই হযরতকে বয়ান করার জন্য দিচ্ছি। আমরা চাই বিশ্বনাথ উপজেলার লোকরা যেভাবে আদব রক্ষা করে চলে, সুশৃঙ্খলার সাথে চলে, সেটা আপনারা পরিচয় করবেন, বিশৃঙ্খলা করবেন না। কেবল করবেন। সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী, আমি বিশ্বনাথ উপজেলার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের রাহবর, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক। তার পূর্বে আমাদের এখানে অত্যন্ত সত্য মেহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনাথবাসী, আপনারা কেমন আছেন? এতদিন আমরা ভালো ছিলাম না, স্বৈরাচারের পতন হয়েছে, দেশে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা যারা বিদেশে থাকি, বিমানবন্দরে আমরা বয়ে নিজের দেশে আসতাম, আর মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে এসেছি। লুৎফর রহমান কাচেমি আমেরিকা থেকে আসেন, আমি ফয়েজ আহমদ লন্ডন থেকে আসি।
নিজের জন্মভূমিতে পরাধীন মনে হতো। গতকাল নিজের জন্মভূমিতে মুখ পুড়িয়ে এসেছি। আমরা স্বাধীন দেশের নাগরিক, এদেশের মানুষের সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী বাংলাদেশ গড়ার আন্দোলনে আপনাদের সহযোগিতা কামনা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাতীয় আল্লামা তাউল্লাহ আমিন। আল্লামা তাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার আয়োজনে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সংগঠনের মজলুম মহাসচিব, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। সংগ্রামী বিশ্বনাথবাসী, আজকে দেশ স্বাধীন হয়েছে, নতুন মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতার অর্জন আমরা করেছি, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকে দিল্লিতে বসে পলায়নকারী সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনার ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলাদেশের 18 কোটি জনগণ তার গঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, আপনারা আপনাদের অঞ্চলের প্রিয় নেতা ইলিয়াস আলীকে হারিয়েছেন। আপনাদের কষ্ট গোটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা খুনকারী, হত্যাকারী, দুর্নীতিবাজ, স্বৈরাচারী শেখ হাসিনা। সুতরাং আমরা বলতে চাই, যারা শেখ হাসিনার প্রেতাত্মা এখনো দেশে আছে, দেশ বিরোধী, স্বাধীনতার বিরোধী, মুক্তির বিরোধী ষড়যন্ত্র করবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন মুক্তির, দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে বৈষম্য বিরোধীর প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল ইসলাম। প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল খেলাফত। বাংলাদেশ খেলাফত মজলিস বৈষম্য বিরোধী আদর্শ নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামের সাথে থাকবেন? মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন। আসুন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর হাতে হাত রেখে এই দেশে খেলাফত কায়েমের এই সংগ্রামকে আমরা আরো অগ্রগামী করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সদস্য মণ্ডলী, প্রিয় বিশ্বনাথ উপজেলাবাসী, তার বক্তব্য শোনার জন্য বর্তমান আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব, তার নির্দেশ
নির্বাচিত আলেমদের হযরত আল্লামা মামুনুল সাহেব দাওয়াত মঞ্চে প্রতিষ্ঠ আদালতের ফল হবে বক্তব্য হবে হজরতের বক্তব্য পূর্বে এই বিষয়তে কৃতি সন্তান আমাদের অত্যন্ত তত্ত্বাবধান ব্যক্তিত্ব সুদূর আমেরিকা প্রবাসে বাংলাদেশ খেলাফত মজলিস আমেরিকা শহর সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান কাসিমি সাহেবকে পরিচালনার জন্য সক্রিয় অনুরোধ করছে সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন বাংলার সিপাহসালার আলেমকুল শিরোমণি মজলুম কারাবন্দী মজলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব আলেমকুল শিরোমণি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা, সমবেত বিশ্বনাথবাসী, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী নব্যযুগের ফেরাউন হাসিনা জালিম শাহীকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানায় যে সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী। 2013 সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক ঘুমন্ত তাওহীদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিনা লীগ। 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে 1 শতাধিক কোরআন প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কসাই খ্যাত মুসলমানদের রক্ত খেক নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে, পাখির মতো গুলি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত হত্যা করা হয়েছিল। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে
এই 1 মাস পূর্তি হচ্ছে আজ। এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা। হত্যা করেছিল হেলমেট লীগ, হাতুড়ি লীগ, যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার হাজার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন। আমিন। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন। সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত। যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা, আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে। হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে, কোনদিন তাদের বাবা আবার কাকতালীয় ভাবে তাদের কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না, তিনি হয়তো আশায় বুক বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একদলীয় পাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে, অন্তত তার কবরটুকুর সন্ধান দেন। তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা, তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাগফিরাত কামনা করতে পারে, সেই অধিকারটুকু যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়। প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদেরকে বলতে চাই, এই যে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করলো, আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোন কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয়, সেজন্য আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল, যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে। এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে 1975 সাল থেকেই এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল। বিগত 50 বছরে সে ওই রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে। এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য এদেশের স্বাধীনতাকে, এদেশের স্বকীয়তাকে বন্ধক রেখেছিল ভারতের কাছে। আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার, মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পিষ্ট করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে আসীন করে রেখেছিল। এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা
এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের দামাল ছাত্র জনতা প্রমাণ করেছে, ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে, সকল মত পার্থক্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিত রচনা করেছিল, এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যত বড়ই হোক না কেন, তারা সেই জনগণের দেশে কোনোদিন আর তাদের মাথা ঢোকার ঠাঁই হয় না। তাই শেখ হাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যেভাবে ফেরাউনের পতন হয়েছিল, সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে। যেভাবে নমরুদের পতন হয়েছিল, আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে। হাসিনাকে যারা অনুসরণ করতেন, আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয়। বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনার নাকি অনেক সাহস, শেখ হাসিনা নাকি পালায় না। বিগত 100 বছরে আমাদের এই জনপদ থেকে এই ধরনের ভীতু কাপুরুষের ডিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা আর দেখি নাই। এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল। তার নির্দেশে তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, তার ছাত্রলীগ, তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামলো। ছাত্র জনতা আবু সাঈদরা বুক পেতে দিল, গুলি করো, কিন্তু স্বৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না। এভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হলো। শেখ হাসিনার এক লেসপেন্সার, পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে। পুলিশ বলছিল, স্যার দেখেন, গুলি করা হয়, একটা গুলি লাগে একটাই মরে, বাকিটি যায় না। একটা গুলি করে একজনই আহত হয়, বাকিটি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গিয়েছে, তারা বুঝেছিল রক্তের সব খারাপ, শেখ হাসিনার পতন ঘটবে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম। এক ভাই মারা গেল, আরেক ভাই আহত হলো, তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো। আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল, যাও, তোমার মতো হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে, তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো, ফ্যাসিবাদের মোকাবেলা করো, জুলুমের মোকাবেলা করো, তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো। এভাবে মায়েরা, বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য, জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন, তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই। মনে রাখবেন, এভাবেই যখন মানুষ মরতে শিখে, তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না। যে জাতি মরতে শিখে, তাদেরকে কেউ মারতে পারে না। প্রিয় দেশবাসী, 2024 সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1971 সালের স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে গিয়েছিল। স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ নাম বলে। 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচিত হবে না। অথচ 72 সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমানস্বরূপ আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে
যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। আজ আমরা দাবি তুলতে চাই ৭১-এর মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল ২০২৪ সালের আগস্ট বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা। কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আপনারা বিগত ১ মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে, সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। অথচ বিগত ১ মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ, এদেশের মসজিদের ইমাম সাহেবান, এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে, রাতের ঘুম হারাম করেছে। এই সময়ে কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই, কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই। কেন হয় নাই? আগে কেন হতো? আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার সরকার। রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত, দিনের বেলায় মায়া কান্না কান্ত। এই এক চমৎকার অভিনেত্রী ছিল সে। তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোঁকা দিয়ে চলেছে। তার চরিত্র ছিল যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী, এভাবেই বৌদ্ধদেরকে নির্যাতন করত তার পেটোয়া বাহিনী। আবার মায়া কান্না করে সেই তাদের সম্প্রীতির এবং তাদের আপনজন স্বাস্থ্য। আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই। কারণ কি? কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই। তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত। যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ততদিন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হতে থাকবে। কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয়, শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে। এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই, যার যার দল তার তার কাছে, যার যার মত তার কাছে, দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই। ছাত্র জনতা আজকে শহীদ মার্চ করেছে, সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই, যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি, আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করি, এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তানি শুরু করে দেয়, শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে। আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা। কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মানুষের শক্তি কত বড়, রাজনৈতিক দল যত বড়ই হও না কেন, আপামর জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনের রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি গত 2 দিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি, সফর করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম, একটা মেসেজ পৌঁছে দেওয়া। সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহিলিয়াতের যুগে ফিরে না যায়। আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কোল থেকে কেড়ে নেওয়া না হয়, আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন পিতৃহারা হতে না হয়, আর কোন ইলিয়াস আলীর মাকে যেন সন্তান হারা না হতে হয়। এই দেশে শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করব, এমন একটি ন্যায় ইনসাফ সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই। এজন্য ইনশাআল্লাহ
আপনারা আমাদের সাথে থাকবেন তো? মনে রাখবেন